অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে শেখ হাসিনার পালানোর ঘটনা যুক্ত করা হয়েছে। রয়েছে আওয়ামী লীগের গত ৩টি বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট ও গুম খুনের তথ্য। ইতিহাস থেকে রাজনৈতিক অতিকথন ও বন্দনা বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিভি। অন্যদিকে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের অনেক ঘটনা থাকছে পাঠ্য বইয়ে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়, পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপরই চলমান শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। শুরু হয় বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন। বিশেষজ্ঞদের অভিযোগ, গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এনসিটিভি জানিয়েছে, মুক্তিযুদ্ধের যার যা অবদান এবার পাঠ্য বইয়ে সেটিই থাকছে। স্বনামখ্যাত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান, তারা যেমন ছিলেন তেমনি মুক্তিযুদ্ধের সূচনাকালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ২৬ এবং ২৭ তারিখে। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ছাত্র জনতার ওপর পতিত সরকারের বর্বরচিত হামলার ঘটনাও রয়েছে। ভোটাধিকার হরণ, গুম খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের নতুন গৌরব গাথা নামে একটি প্রবন্ধের মধ্যে নবম দশম শ্রেণীর বইতে আছে। সেটা আমাদের এই জুলাই বিপ্লব কে কেন্দ্র করে যে লেখাটি হয়েছে তার মধ্যে এই বিষয়গুলো আছে। গবেষকরা বলছেন, এসব বিষয় সংযুক্ত করায় মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে ছাত্র জনতার অবদানকে, ঘৃণা জানাবে স্বৈরাচারকে। এই শহীদদের বীরগাথা প্লাস যারা এখন জীবিত আছে তাদের মুখের কথা শোনা এবং সেগুলা গল্প আকারে ছোট ছোট আকারে তুলে ধরা, যারা হাসপাতালে ভর্তি আছে যে সকল শহীদ, যেমন যে কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, যে দেশপ্রেমের যে অসাধারণ কিছু উদাহরণ আছে বাচ্চাদের। আগামী বছর পাঠ্য বইয়ে আরও প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দলের মতামত নিয়েই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি সাংবাদিকদের জানান, শিগগিরই এ বিষয়ে অগ্রগতি জানানো হবে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ১৬ বছরের সব দুর্নীতি অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের কুশীলবরা কিভাবে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শফিকুল আলম আরও জানান, সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার তদন্ত করছে পিবিআই। সাইবার সুরক্ষা আইন নিয়ে সব পক্ষের মতামতকে গুরুত্ব দেবে সরকার। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিটিভির সংবাদ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। বলেন, ৫ মাসে গণমাধ্যম যতটুকু স্বাধীন রয়েছে তা আগে কখনো ছিল না। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ বিএনপি তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্যে ১৪ দিনের সফর শেষে দেশে ফিরে নিজেদের আত্মসমালোচনা করে তিনি একথা বলেন। সেই সাথে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার আশা প্রকাশ করেন তিনি। রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জানান, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে। ফ্যাসিবাদী শক্তি আবারও যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। বলেন, নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি, তবে সেটি যেন কিংস পার্টির মতো না হয়। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা ৪ মামলা বাতিলই থাকছে। রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।
এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নিষ্পত্তির অপেক্ষায় আর 18টি মামলা। এবার তিনি সময় সুযোগ মতো দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় 4টি মামলা করেন এক ব্যবসায়ী। বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন হলেও 19 বছরেও শেষ হয়নি বিচার। অবশেষে শেখ হাসিনার সরকারের পতনের পর 23 অক্টোবর শুনানি শেষে মামলা বাতিলের রায় দেয় উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে শুনানি শেষে রোববার তা খারিজ করে আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, চাঁদাবাজির এসব মামলায় তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এফআইআর এর তার নামও ছিল না, পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। গত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে 82টি। এর মধ্যে গত 5 মাসে 64 থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন মামলা রয়েছে 18টি, এর মধ্যে সাজাপ্রাপ্ত মামলা 3টি। এ অবস্থায় তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবীরা বলছেন, বাকি মামলা থেকে আইনি পথেই মুক্ত হবেন তিনি, ফিরবেন সময় সুযোগ বুঝেই। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাতে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যাবেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে তার বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতারা। শারীরিক অসুস্থতা সহ বিভিন্ন কারণে একাধিকবার বিদেশ যাওয়ার তারিখ পিছিয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, সব ঠিক থাকলে খালেদা জিয়া শিগগিরই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরা পালন করতে পারেন। এদিকে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত 2 জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন। রংপুরে আবু সাইদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 71 শিক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকালে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। উপাচার্য জানান, শনিবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 109তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় জড়িত 56 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এছাড়া তদন্তে আরও 15 জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি। কারণ দর্শানোর জবাব না পাওয়ায় সিন্ডিকেট সভায় 71 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য। বহিষ্কৃতদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। ওই সময় ছাত্রলীগের নামধারী শিক্ষার্থী ছিলেন, ছাত্রলীগের কমিটির একটা লিস্ট ছিল, তারা সবাই এই ব্যাপারে জড়িত ছিলেন। সকল শিক্ষার্থীকে জিম্মির মধ্যে রেখেছিলেন যাতে শিক্ষার্থীরা, আপনাদের আবু সাইদ কিন্তু ক্যাম্পাসের এই পাশে ছিলেন না, আবু সাইদ ক্যাম্পাসের উল্টা দিকে ছিলেন। সেই দৃষ্টিকোণটা আমাদের, তা আমরা অরিজিনাল শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারতাম না, শুধু সাথে ত্রাসের কারণে। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে বেলকুচি উপজেলার কামারপাড়ায় নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বিরুদ্ধে মামলা না থাকলেও আগের কোনো মামলায় তাকে আটক করা হয়েছে বলে ধারণা করেন তিনি। তবে কখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। গেল 5 আগস্টের পর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন আব্দুল লতিফ বিশ্বাস। সৌদি তেল কোম্পানি আরামকো ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং বিনিয়োগ করতে চেয়েছিল।
কিন্তু বিগত সরকার তাদের স্বাগত না জানিয়ে বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল, এমন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, বিদেশি বিনিয়োগকারীদের পথে বাধা তৈরি করত আওয়ামী লীগের প্রভাবশালীরা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিগত সরকার বিনিয়োগ বান্ধব দাবি করলেও তা ছিল কথার কথা। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, দুদেশের সম্পর্ক এখনো জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ রয়েছে। তিনি অভিযোগ করেন, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়, কিন্তু বিগত সরকার তা হতে দেয়নি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে ফিরে গেছেন অনেক ব্যবসায়ী। আরামকো, as my brother said, came 2016 সাল থেকে অন্তত 3 বার বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো, কিন্তু বিগত সরকার তাদের স্বাগত জানায়নি। শুধু তাই নয়, সে সময় কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করত, তারা দেশের কথা বিবেচনা করেনি। সৌদি রাষ্ট্রদূতের কথায় সায় দেন অর্থ উপদেষ্টাও। দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিগত সরকারের দুর্নীতি ও ভুলনীতির কারণে অনেকে ফিরে গিয়েছিলেন, যেমন সৌদি আরবের আরামকো এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি। এখন এসব শুধরে নিতে হবে। আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, শেয়ার মার্কেটে অনেক কোম্পানি বিনিয়োগ করেছে, কিছু প্রতিষ্ঠানের কারখানা বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বাড়ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমরা দীর্ঘমেয়াদে থাকতে আসিনি, আমাদের লক্ষ্য সংস্কার। জানি 1-1.5 বছর এর জন্য যথেষ্ট নয়। কাজ সম্পূর্ণ না হলে আমাদের লক্ষ্য ফুটপ্রিন্ট রেখে যাওয়া। পায়ের চিহ্নটা রেখে যাব। গ্রামের মেঠোপথ যেমন পা দিয়ে তৈরি হয়, ইট বিকাম এ হাইওয়ে। নাফিজা দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্নিকাণ্ডের 11 দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের 7 নম্বর ভবন। রবিবার ভবনের 5ম তলা পর্যন্ত মন্ত্রণালয়গুলোতে কাজ শুরু হয়েছে। গণপূর্ত সচিব জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত 5টি মন্ত্রণালয় 2 সপ্তাহের মধ্যে চালুর চেষ্টা চলছে। কোন মন্ত্রণালয় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, বলছে শ্রম সচিব। 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার পর 11 দিন বন্ধ ছিল ভবনটি। ক্ষতিগ্রস্ত 6, 7, 8 ও 9 তলা ছাড়া নিচের 5টি তলায় রোববার কাজ শুরু করে মন্ত্রণালয়গুলো। কাজ শুরু করার আগে ধোয়া মোছার কাজ হয় নিচের তলাগুলোতে। উপরের তলার আগুনের ছাই, ভাঙা কাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব তলায়। এখনও কিছু রুমে ঠিক করা হচ্ছে কম্পিউটার কানেকশন। আমাদের ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার বিদ্যুৎ যে আমাদের কানেকশনটা চালু হয়নি, তো হয়তো আশা করতেছি আমরা কম্পিউটারগুলো 2-1 দিনের মধ্যে হয়তো ওপেন করতে পারবো এবং আমাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত 2 দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে। এখন আমরা মোটামুটি ভালোভাবেই কাজ শুরু করেছি, যেহেতু আমাদের আগে কিছুদিন কাজ করা হয় নাই, তাই আজকে একটু কাজের চাপও বেশি। ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব জানান, 5 তলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। 10 থেকে 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোতেও কাজ শুরুর আশা তার। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তা কমপ্লিট করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করবো কাজ, 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। 1-2 দিনের দিক দিয়ে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। আগুনে প্রায় 100% পুড়ে গেছে শ্রম সচিবের রুম। কতগুলো নথি পুড়েছে তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় সচিব। ক্ষতি কি হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনো আসলে ওখানে ঢোকা যাচ্ছে না। তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে অগ্নি দুর্ঘটনার প্রমাণ মিললেও 100% নিশ্চিত হতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হয়েছে আলামত। 2 সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন পাওয়ার আশায় কর্মকর্তারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য এস.এ. খালেক মারা গেছেন। রবিবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে আক্রান্ত ছিলেন এস.এ. খালেক।
গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে নেওয়া হয় ভেন্টিলেশনে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর 12টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসএ খালেকের প্রথম নামাজে জানাজা হবে। দুপুর 2টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গাবতলীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এসএ খালেক অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। 1979 সালে তিনি ঢাকা 14 আসন থেকে প্রথমবার বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1986, 1988, 1996 এবং সবশেষ 2001 সালেও এমপি নির্বাচিত হন। ভারতে 50 বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করা হয়েছে। রবিবার দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে 10 থেকে 20 ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ হওয়ার কথা। এতে অংশ নেওয়ার জন্য 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপনও জারি হয়। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তারা মনোনয়ন পান। তবে সুপ্রিম কোর্টের পরামর্শেই এই অনুমতি বাতিল করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়ে সমঝোতা সই হয়েছিল। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4 ব্যাংক সহ মোট 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা কমপক্ষে 3 মাসের ছুটিতে থাকবেন। এ সময় এসব ব্যাংকের অনিয়ম তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গেল 1.5 দশকের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে আর্থিক ভিত্তি দুর্বল হয়ে গেছে বেশ কয়েকটি ব্যাংকের। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর নামে বেনামে ঋণ দেওয়ার পাশাপাশি পাচার করেছে বিপুল পরিমাণ অর্থ। গেল আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর 11টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। ব্যাংক খাতের সংস্কারে টাস্কফোর্স গঠন করে সরকার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন 6 ব্যাংকের চেয়ারম্যান। বৈঠক শেষে তারা বলেন, ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, SIBL, ICB ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড় অনুসন্ধান চালাবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য, যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটার সিদ্ধান্ত আমরা নিচ্ছি। অডিট করার সময় এমডি সাহেবরা থাকলে ওই কোম্পানি মনে করতেছে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে বাধা দিবে কিংবা আমাদের কাজটার প্রতি তারা ইনফ্লুয়েন্স খাটাবে, এই জন্যে তাদেরকে ছুটি। আন্তর্জাতিক নিরীক্ষা অনুযায়ী অডিট অবস্থায় কোনো এমডি যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে সেজন্য 6 ব্যাংকের এমডিকে 3 মাসের ছুটিতে পাঠানো হয়েছে। অডিট শেষে তাদের কোনো ধরনের দুর্নীতি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে এবং অবশ্যই অডিটে যদি ওনাদেরকে দেখা যায় যে ওনারা কোনো রকম ইলডুইংসের সাথে জড়িত না, তাহলে ওনারা যথারীতি এসে আবার যোগদান করতে পারেন। আর যদি কিছু পাওয়া যায় তাহলে তো স্বাভাবিকভাবে এটা তখন অন্যরকম চিন্তা করতে হবে। সম্প্রতি দেশের ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিধান জারি করে কেন্দ্রীয় ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।